HRMF স্টোরিজ ফেয়ারে আপনাকে স্বাগত। আজ আমাদের নিবেদন সাইকো থ্রিলার বেঙ্গলি অডিও স্টোরি রক্তবংশ। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ, দুর্বল হৃদয়ের মানুষরা এই ভিডিও থেকে দূরে থাকবেন। এই গল্পের বর্ণনা অত্যন্ত ট্রমাটিক ও নৃশংস, তাই নিজ দায়িত্বে এই ভিডিওটি দেখবেন। অন্ধকার ঘরে শুধু একটা লণ্ঠন কাঁপতে কাঁপতে আলো দিচ্ছে। দেয়ালগুলোতে শুকনো রক্তের দাগ, কোথাও হাতের ছাপ, কোথাও আবার রক্তে ভিজে থাকা নখ। তিনজন বন্দি দড়িতে বাঁধা। লোকটি ধীরে ধীরে ছুরি ঘষতে ঘষতে এগিয়ে এলো। তোমরা কি জানো মৃত্যু কেমন গন্ধ করে? গরম রক্তে তাজা বাষ্পে একটা দারুণ সুগন্ধ থাকে। আজ সেটা তোমাদের দিয়ে অনুভব করব। প্রথম বন্দি ছটফট করে উঠল। গলার ভেতর দিয়ে একটা ভোঁতা চিৎকার বেরিয়ে এলো। না না, দয়া করো, ছেড়ে দাও আমাকে, আমি তো কিছু করিনি। তুই কিছুই করিসনি, এটাই তোর অপরাধ। তোকে কিছু একটা করতে হতো, অন্তত বেঁচে থাকার লড়াইটা। এখন দেখ চোখ ছাড়া মানুষ কতটা অসহায়। সে ছুরির ডগা ঢুকিয়ে দিল তার চোখের কোলের ভেতর। লোকটা গলা ফাটিয়ে চিৎকার করলো। এক টানে উপড়ে বের করলো তার চোখ। রক্ত আর কচকচ শব্দে একসাথে বেরোলো তার দুটি চোখ। এই তো আলো দেখার প্রয়োজন শেষ। এখন এই চোখ দুটো আমার সংগ্রহে থাকবে। লোকটা এবার দ্বিতীয় বন্দির দিকে তাকালো। আমাকে মারবেন না, আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমাকে ছেড়ে দিন। তুই এই হাত দিয়ে তাদের আদর করিস, এই হাত দিয়ে তাদের খাওয়াস, তাই না? আচ্ছা, কেমন হবে যদি এই হাত দুটো না থাকে? সে হাতে বাঁধা দড়ি টেনে ধরল, তারপর এক ছটকায় কেটে ফেললো তার হাত। হাতটা কেটে মেঝেতে পড়তেই রক্ত ফোয়ারার মতন বেরিয়ে এলো। আঙুলগুলো কাঁপতে কাঁপতে মেঝে কামড়ে ধরতে লাগলো। দেখ, আলাদা হওয়ার পরও হাত দুটো কেমন বাঁচতে চাইছে। আহা, কি দারুণ খেলনা। লোকটা ব্যথায় ছটফট করছে, রক্তে মেঝে ভিজে যাচ্ছে। এবার দ্বিতীয় বন্দি। সে চুপচাপ, ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে টপ টপ করে জল গড়াচ্ছে। মেরে ফেলো একেবারে, কিন্তু টুকরো টুকরো করো না। মারা যাওয়া তো একরকম মুক্তি, কিন্তু আমি তো তোদের মুক্তি দিতে চাই না। আমি চাই তোদের দেহটা একে একে ধীরে ধীরে আলাদা হতে দে। লোকটা তার মাথার চুল মুঠো করে টেনে তুলল। সে ছুরি চালালো গলায়। প্রথমে এক ফোঁটা, তারপর নদীর মতন রক্ত বেরিয়ে এলো। শিরার টান টান শব্দ। শেষে মাথাটা শরীর থেকে ধীরে ধীরে আলাদা হয়ে গেল। লোকটা মাথাটা দু হাতে তুলে ধরে আয়নার দিকে তাকিয়ে ফিস ফিস করলো। হ্যাঁ, আর একটা সৈন্য তৈরি হলো। তুই এখন থেকে আমার চিরকালের সঙ্গী। মাথাটা হাসছে নাকি লোকটির নিজের প্রতিচ্ছবি বোঝা গেল না। বর্ষলপুরের মাঝখানে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় রায়চৌধুরী প্রাসাদ। ঈশান রায়চৌধুরী নামটা গ্রামের বুড়োরা উচ্চারণই করে না। লোক কথা বলে সে শুধু জমিদারি নয়, এক বিকৃত মস্তিষ্কের দানব। প্রতিটি অমাবস্যায় সে প্রাসাদের গোপন ঘরে পূজাদের বেঁধে রাখত, তারপর ছুরি দিয়ে কেটে কেটে অঙ্গরাজি তৈরি করত। কারো চোখ তুলে নিত, কারো জিহ্বা, কারো বুক ছিঁড়ে পাঁজর আলাদা করত। যেদিন ঈশান মারা গেল, গ্রাম জুড়ে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। বাড়ির দেয়ালে রক্তের ছোপ, কুয়োর থেকে উঠত মৃতদেহের গন্ধ, রাতে কারো কানে ফিসফিস শব্দ শোনা যেত। 6 প্রজন্ম পরে জন্ম নিল অরিত্র রায়চৌধুরী আর অজিত রায়চৌধুরী, দুই যমজ ভাই। কিন্তু দুজনের স্বভাব
একেবারে উল্টো। অরিত্র ছিল চুপচাপ, শান্ত, ভাবুক প্রকৃতির। অজিত মিশুকে হাসিখুশি ও খুব বুদ্ধিমান। অরিত্র আয়নার সামনে দাঁড়িয়ে সারাদিন কি যেন ভাবত। তার আচরণ ছোট থেকেই অস্বাভাবিক। রায়চৌধুরী প্রাসাদের ধুলোজমা ঘরগুলোতে সে একা একা ঘুরে বেড়াত। কৈশোরের অরিত্র প্রায় স্বপ্নে দেখত এক লম্বা মানুষ, মুখহীন, শুধু চোখের গর্ত থেকে গল গল করে রক্ত পড়ছে। সে বলতো, মেরে ফেল ওদের, নেই আমার বদলা নেই। ঘুম ভাঙলে অরিত্রর হাতে অজানা আঁচড়ের দাগ থাকত, মুখে লেগে থাকত শুকনো রক্ত। অরিত্র ছোট থেকেই এই ঈশান রায়চৌধুরীর প্রতি একটা আলাদাই টান, জানার ইচ্ছে অনুভব করত। অন্যদিকে অজিতের কোনোদিনই এসব বিষয়ে আগ্রহ ছিল না। সে সব সময় পড়াশোনার মধ্যে ডুবে থাকত। সময়ের সাথে সাথে অরিত্র আর অজিত কলেজে ওঠে। একদিন একটি পুরনো ঘরের তাকে পড়ে থাকা ঈশানের হাতে লেখা দিনলিপি পেল। তারপর থেকে কলেজের অরিত্রর আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। সে যেন দিনের পর দিন হয়ে উঠেছিল আরও অদ্ভুত, আনকোড়া। সবসময় মাথা গরম, কারোর সাথেই কথা ঠিকঠাক করে বলে না। অজিত অনেক চেষ্টা করেও তাকে ঠিক করতে পারে না। অরিত্র সেই লেখাগুলো পড়ে ভয় পেয়েছিল, কিন্তু কৌতূহল তাকে টানত। কিছুদিন পর গ্রামের এক কিশোর নিখোঁজ হলো। বিকেলের দিকটায় কুয়ো থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে গ্রামের কয়েকজন মিলে তোলে সেই কিশোরের দেহ। তার চোখ নেই, দুটো ফাঁকা গহ্বর থেকে কালো তরল গড়িয়ে পড়ছে, যেন চোখের জায়গা দুটো এক একটা গভীর গর্ত। কেউ যেন ছুরি দিয়ে সাবধানে কেটে ভেতরে সব টেনে নিয়েছে। মুখটা সেলাই করা, দুই ঠোঁটকে মোটা সুতো দিয়ে এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে যে একটা স্থায়ী হাসি ফুটে উঠেছে। ভয়াবহ, বিদ্রুপাত্ম। রক্ত শুকিয়ে শক্ত হয়ে গেছে সেলাইয়ের ধারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল বুক। শার্ট ছিঁড়ে ফেলা, বুকের হাড় পাঁজরগুলো একে একে ভেঙে আলাদা করে সাজানো হয়েছে। কেউ যেন মাংস ফাঁক করে সেগুলো একটা ফুলের মতন সাজিয়েছে, যেন হত্যাকারী নিজেকে দাঁড় করিয়ে সেই দৃশ্য উপভোগ করছিল। কুয়োর জল লাল হয়ে গেছে রক্তে। কিশোরের শরীরটা অর্ধেক ভাসছে, অর্ধেক ডুবে যাচ্ছে। চারপাশে দাঁড়ানো গ্রামের লোক শিউরে উঠল। দেখছেন রফিক মিয়া, গ্রাম পেশাসের মতন মেরেছে। হ্যাঁ, ঠিক কইছেন। আমার মনে হয় না এ কোনো মানসির কাজ, এ কোনো বজ্জিনই করেছে। অজিত অরিত্রকে জিজ্ঞাসা করল, ভাই, তুই কি কিছু জানিস এ ব্যাপারে? কেন? না মানে কাল রাতে তুই বাইরে গিয়েছিলি, আমি দেখেছিলাম সেটা, তাই তোকে জিজ্ঞাসা করলাম। তুই কি কিছু জানিস এ ব্যাপারে? না। আচ্ছা ঠিক আছে, রাখছিস কেন? ছাড়। গ্রামে কিশোরের মৃত্যুর 10 দিন পরে এলো অমাবস্যার কালো রাত। চাঁদের আলো নেই, গ্রামের আকাশ যেন শূন্য, শুধু শীতল বাতাসে বাঁশঝাড়ের হেলাদোলার শব্দ। ঠিক সেই রাতেই যেন ঘটে গেল এক হত্যাযজ্ঞ। এক বৃদ্ধা বাড়ির দালানে বসে প্রদীপ জ্বালাচ্ছিলেন। সেই সময় হত্যাকারী প্রবেশ করে, ছুরি দিয়ে তার গলাটা কেটে তার মাথাটিকে টেনে ছিঁড়ে নেয়। তারপর তার মগজের রক্ত দিয়ে মেঝেতে লিখে দেয় বদলা, এবং দেহটাকে ঝুলিয়ে দেয় বাঁশ গাছের মাথায়। সেই রাতে আরও একটি পরিবারকে নৃশংসভাবে ধ্বংস করে। সেই স্বামী, স্ত্রী এবং ছোট্ট শিশু কেউই রেহাই পায়নি। সকালের এই অবস্থা দেখে গ্রামে একটি সভার আয়োজন করা হলো। সেই সভায় গ্রামবাসীরা বলে, এই সব কিছুর জন্য কিন্তু রায়চৌধুরী বাড়ির ছোট ছেলে অরিত্রই দায়। আচ্ছা, তোমরা যে রায়চৌধুরী বাড়ির ছেলেকে সন্দেহ করছো, এর পিছনে কি যুক্তি আছে? এর পিছনে যথাযথ যুক্তি আছে।
তোমরা সকলেই জানো অরিত্র ছোটবেলা থেকেই একটু অস্বাভাবিক। আর তার বাড়ির সামনেই কুয়োর ভিতর থেকে কিশোরের মৃতদেহ পাওয়া যায়। তার বাড়ির সামনে থেকে কেউ যদি যায় সে হাড়ের কচকচ শব্দ আর হাসি শুনতে পায়, যা খুবই পৈশাচিক। তাছাড়া তোমরা কি জানো ঈশান রায়চৌধুরী কেন মারা গিয়েছিল? অরিত্র কিন্তু তারই বংশধর। সে এই কাজ যে দ্বিতীয়বার করবে এটা স্বাভাবিক। প্রজারা ঈশান রায়চৌধুরীকে প্রায় লাঠি পেটা করেই মেরে ফেলেছিল, তো তার বদলা নিতে তার বংশধর তো এটা করতেই পারে। আর তোমাদের কি মনে নেই ঈশান রায়চৌধুরী অভিশাপের কথা? ঠিক আছে, সবই মেনে নিলাম। তাহলে এরপরে কি করতে চাও? ঠিক আছে, এখনই চলো। গ্রামের লোকেরা সবাই একত্র হলো অরিত্রর বাড়িতে। সবাই ঠিক করলো আজই অরিত্রকে মেরে ফেলবে। লাঠি, কুড়াল, আগুন নিয়ে তারা ঢুকে পড়লো প্রাসাদে। প্রাসাদের বড় হলঘরে পা রাখতেই গ্রামের লোকেরা থমকে দাঁড়ালো। চারপাশে শুধু রক্তের গন্ধ আর প্রাসাদে অদ্ভুত নীরবতা। এক মুহূর্তের নীরবতার পরই সবাই দেখতে পেল হলের মাঝখানে দাঁড়িয়ে অরিত্র। অরিত্র একেবারে শান্ত, একেবারে শিশুর মতন সারল্যতার মুখে, কিন্তু হাতে রক্তে ভেজা কুড়ুল, যা একদমই মানানসই না। এমন সময় অজিত এগিয়ে এলো, সারা শরীর রক্তময়, যেন সে এইমাত্র কাউকে বলি দিয়ে এলো। এ রূপে গ্রামের লোকজন তাকে আগে কখনো দেখেনি। তার চোখে রাগ, সে গ্রামবাসীদের দিকে তাকিয়ে গর্জে উঠল। তার কণ্ঠে যেন ঈশান রায়চৌধুরীর প্রতিধ্বনি। আমি জানি তোমরা কি করতে এসেছো, আমার ভাইকে মারতে, তাই না? তবে শোনো, আজ আমি তোমাদের সত্যিটা বলবো। তোমরা সবাই মিথ্যের জালে আটকা। ঈশান রায়চৌধুরী কখনোই দানব ছিলেন না, সে কখনোই শয়তান ছিলেন না। সে ছিলেন ন্যায়পরায়ণ দানবীর রাজা। কিন্তু সেই মন্ত্রী তাদের অঙ্গরাজির শখ, তাদের রক্ত লুলুপতা সব চাপিয়ে দেয় ঈশানের ওপর। তাকে দোষী সাব্যস্ত করে গ্রামবাসীর সামনে। গ্রামবাসীরা মন্ত্রীর উস্কানিতে রাজাকে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু মরার আগে ঈশান রায়চৌধুরী অভিশাপ দিয়েছিল, 6 প্রজন্ম পরে সে ফিরবে আবার। আমি অজিত, আমি সেই পুনর্জন্ম। হ্যাঁ, আমি। আমার ভাই অরিত্র নির্দোষ। যারা মরেছে তারা সেই মন্ত্রী আর সাথীদের বংশধর। গোটা গ্রামবাসীর মৃত্যু হতো না। তোমরা আবার মারতে এলে, ঠিক যেভাবে ঈশান রায়চৌধুরীকে মেরেছিলে ঠিক সেই প্রমাণ করলে তোমাদের আছে একটুখানি খা লাগলে তোমরা মেরে ফেলতে পারো যে কাউকে। এবারে আমি আর সেই সুযোগ দেব না তোমাদের। আর কেউ এখান থেকে ফিরে যেতে পারবে না তোমরা। গ্রামবাসীরা হতবাক। অজিতের কণ্ঠে সত্যের আগুন, কিন্তু তাদের মনে এখনো ভয় আর সন্দেহ। মিথ্যা, অরিত্রই খুনি। ওর হাতে রক্ত দেখা যাচ্ছে, ওর চোখে মুখে পাগলামি। অরিত্র নিশ্চুপ, কুড়াল হাতে দাঁড়িয়ে। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা। অজিত তার দিকে তাকালো, তার চোখে বেদনা আর রাগ মিশে গেল। সে এগিয়ে গিয়ে অরিত্রের কাঁধে হাত রাখল। আমি জানি ভাই, তুই নির্দোষ। এই রক্তের পথ তোর নয়। আমিই তার সত্যিকারের উত্তরসূরি, আমিই তার পুনর্জন্ম। এবার বাকি কাজ আমার। আজকে কাউকে এখান থেকে ফিরে যেতে দেব না আমি। অরিত্র হঠাৎ হাসল, এক বিকৃত ভয়ঙ্কর হাসি। তার হাতের কোড়ালটা উঠল আর এক ঝটকায় সে অজিতের বুকে চালিয়ে দিল। রক্ত ছিটকে পড়ল মেঝেতে। অজিত হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে বিস্ময় আর শান্তি। অজিতের শরীর নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল।
গ্রামবাসীরা ভয়ে পিছিয়ে গেল। অরিত্র কুড়াল ফেলে দিয়ে হলঘরের মাঝখানে দাঁড়ালো। তার চোখে আর পাগলামি নেই, শুধু এক অদ্ভুত শান্তি। গ্রামবাসীরা কিচ্ছু বুঝতে পারল না কি হলো এত তাড়াতাড়ি। তারা একে একে চলে গেল। প্রাসাদে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। শুধু প্রাসাদে রইল অরিত্র। অজিতের নিথর দেহটাকে জড়িয়ে ধরে সে কেঁদে উঠল। ঈশানের অভিশাপ, অরিত্রের ত্যাগ আর অজিতের মুক্তিতে সব শেষ হয়ে গেল।